বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অব দ্য ডে অনুষ্ঠানে। রিপন ভাই বলছিলেন গণতান্ত্রিক পরিবেশ দেশে এই মুহূর্তে যে অবস্থা রয়েছে তাতে গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন হতে পারে এমন একটি আশঙ্কা প্রকাশ করেছিলেন, কি কারণে? কারণটা হচ্ছে দেখুন, আপনি ইতিমধ্যে বলছেন দেশে একটা বিজিবি মোতায়েন করার মতো পরিবেশ কিন্তু অলরেডি উদ্ভূত হয়েছে। তারপর আপনার এই মিস্টার রাজীব যে ব্লগারের কথা পত্রিকায় হেডিং দুটো পত্রিকায় দেখলাম, আর যে ব্লগার চক্রের যে কথাগুলো আমরা শুনলাম এবং আমরা যেটা এবং দেশবাসী যখন জানতে পারছে বা আরো জানবে যে আপনার এই ইসলাম বিদ্বেষী ব্লগার চক্র যারা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তারা তাকে চরিত্রহনন করছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহধর্মিনী চরিত্রহনন করছেন এবং নানান ধরনের ইসলামের অপব্যাখ্যা দিচ্ছেন। এই বিষয়গুলো শুধু বাংলা, আমি কিন্তু আই ওয়াজ সাইটিং দ্য এক্সাম্পল অফ দ্য আপনার ডেনমার্ক, ফ্রান্স অ্যান্ড আমেরিকা, সারা পৃথিবীতে কিন্তু আপনার যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে সেখানকার কিন্তু মুসলিম জনগোষ্ঠী শুধু তাই নয়, এমনকি যারা অত্যন্ত অন্য ধর্মের প্রতি যারা খুব সহিষ্ণু জনগোষ্ঠী তারাও কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছেন। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি যে অন্য ধর্মাবলম্বীরাও তারা এটাকে হেড করেছেন যে এই ধরনের হেড স্পিচ দেওয়া আদৌ ঠিক নয়। তো এখন কথা হচ্ছে, এবং জাতিসংঘে টার্কির প্রাইম মিনিস্টার একটা প্রস্তাবও তুলেছিলেন যে আপনার এই অন্য ধর্মাবলম্বীদের বিরুদ্ধে হেড স্পিচ দেওয়া এটা একেবারে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করার একটা বিধান করা যায় কিনা ইত্যাদি। আবার এখন এই বিষয়গুলো যখন মানুষ যখন জানবে, শুনবে, বুঝবে, আজকাল তো প্রযুক্তির যুগ, পত্রিকার যুগ, ইন্টারনেটের যুগ, ব্লগাররা যেভাবে তারা এইভাবে আপনার অন্য ধর্মের প্রতি বা তাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেমন বিদ্বেষপ্রসূত লেখা লিখছেন, একইভাবে অন্যরা যারা ইন্টারনেটে যাচ্ছেন তারাও তো এটা পড়ছেন বা দেখছেন। এর ফলে আমি বলতে চাচ্ছি যে এই আপনার যারা ধর্মবিশ্বাসী মানুষ যারা, তারা অত্যন্ত ক্ষুব্ধ হতে পারেন এবং এবং এই ক্ষুব্ধতা রাজপথে প্রকাশ হতে পারে এবং সারা পৃথিবীতে এটা হয়। তো এই ধরনের পরিস্থিতি তো আসলে এটা একেবারেই আপনার কি বলে এটাকে অ্যালাউ করা উচিত না। তো সেক্ষেত্রে বাংলাদেশের এরকম একটা ঘটনাটা সামহাও এটা ঘটেছে, এটা সত্য কথা। এটা সরকারকে এখন এটা কন্টেইন করতে হবে, এটা ট্যাকল করতে হবে, কন্ট্রোল করতে হবে। এটাকে যে ড্যামেজ হয়েছে সে ড্যামেজ কন্ট্রোল করার দায়িত্ব সরকারের। সরকার, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে উপযুক্ত ব্যক্তি যিনি বাংলাদেশকে যে গণতন্ত্র যে একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছে এই বিপদ থেকে বাঁচাতে পারেন তিনি কিভাবে। বাংলাদেশে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বড় মাপের আপনার মতবিরোধ চলছে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে। এই সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দল অর্থাৎ আমার দল, তাদের দুর্নীতি, তাদের লুটপাট, তাদের সহিংসতা, তাদের নির্যাতন, মুদ্রা হাজার হাজার কোটি টাকা পাচার, ব্যাংকগুলোকে লুটপাট করে ফেলা থেকে শুরু করে খাল বিল দখল করা থেকে নানা ধরনের অপকর্ম সরকারের যে করেছে, এটার বিরুদ্ধে আমাদের দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একটা আন্দোলন করে যাচ্ছিল। সেই আন্দোলনটা যখন একটা মোটা একটা পর্যায়ে উন্নীত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম যে আপনার এই আইসিটি মামলার রায় নিয়ে শাহবাগে একটা সমাবেশ হচ্ছে। আচ্ছা, সময় খুব কম। আমি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 সালের আইনে বিচারটা হচ্ছিল, সেই আইনের সংশোধনী আনা হয়েছে, যেটা সংসদে সর্বসম্মতিক্রমে যে বিল পাশ হয়েছে। তো যেহেতু আইনের বিষয়ে আমি ওই প্রসঙ্গে যেতে চাই না, কিন্তু আপনার দল অর্থাৎ বিএনপি মাঝে মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে কম বেশি শীর্ষ নেতাদের অনেকেই বলছেন যে বিচার আমরাও চাই, বাট বিচার স্বচ্ছ হতে হবে। স্বচ্ছ বিচার বলতে আসলে আপনার দল কি মিন করছে? বিচারের ব্যাপারে ইনফ্যাক্ট আপনার কোনো ভিন্নতা নেই, বিচার সবাই চায়। যদি কোনো অপরাধ থেকে থাকে, অপরাধ তো ছিল মুক্তিযুদ্ধে, এটাও তো সত্য কথা। দেয়ার আর পিপল, যেখানে এখানে মার্ডার হয়েছে, এখানে রেপ হয়েছে, এখানে অনেক অপকর্মগুলো হয়েছে, তো সেটার বিচার তো হওয়া উচিত। কিন্তু কত হচ্ছে বিচারটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা যেটা বলি, আমাদের আন্তর্জাতিক মিত্ররা জাতিসংঘ থেকে শুরু করে সমস্ত অন্যান্য আমাদের যারা আমাদের বাংলাদেশ অ্যাজ এ ন্যাশনাল স্টেট, অন্যান্য রাষ্ট্র, তারাও কিন্তু আপনার এই বিচারটার একটা স্বচ্ছতা জবাব দিতে চান। আপনি যেটা জানতে চান এই স্বচ্ছ কথাটা, মাঝে মধ্যে আমরা স্বচ্ছতা বলি, স্বচ্ছতাটা কি? আমি স্বচ্ছতাটা বলতে এটি বুঝতে চাই, আমার কাছে আমি আপনাকে অন্য ব্যাখ্যা দেবো না, আমি ঠিক সরকারি ব্যাখ্যাটাই দিতে চাই। সরকারি ব্যাখ্যা বলতে সরকার দলের একজন সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি, উনি বাংলাদেশ প্রতিদিনের সপ্তাহখানেক আগে একটা প্রতিবেদন লিখেছেন। সেই ওনার প্রতিবেদনটা পড়ে তো আমি এর আগে শুনিনি কখনো। ওনার প্রতিবেদনে পড়ে যেটা জানলাম যে জনাব কাদের মোল্লা সাহেব, উনি মুক্তিযুদ্ধে ট্রেনিং নিয়েছেন, উনি আপনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন।
তারপর আপনার মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি মানে ধলামিয়া পীর সাহেবের বাড়িতে অবস্থান করেছেন, তিনি অনেককে সাক্ষী সাবুত মেনেছেন। এমন কোনি তখনকার সময় জামাত ইসলামের ছাত্র সংগঠন তৎকালীন ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিলেন না, বরং বর্তমান আপনার কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী যখন ছাত্র ইউনিয়ন করতেন পাকিস্তান আমলে, তৎকালীন সে ছাত্র ইউনিয়নের মানে নেত্রী হিসেবে মতিয়া চৌধুরীকে সাক্ষী মেনেছেন। এখন বর্তমান আইনমন্ত্রীও সে ছাত্র ইউনিয়ন করতেন, ওনাকে সাক্ষী মেনেছেন কেন, তবে মতিয়া চৌধুরীকে সাক্ষী মেনেছেন। এই ধরনের কথাবার্তা জনাব রনির লেখায়, তার স্বনামে এক লেখা পড়লাম আমি বাংলাদেশ প্রতিদিনে। তো উনি নিজেই মানে আওয়ামী লীগের সংসদ সদস্য বলেছেন, প্রশ্ন করেছেন যে কাদের মোল্লা সাহেব যে কথাগুলো বলেছেন, সেই সব যাদের উদাহরণ টেনেছেন, মতিয়া চৌধুরী থেকে শুরু করে অনেকে এখনো জীবিত আছেন। তো প্রসিকিউশন যেটা করতে পারতো, আদালত যে মানে আইসিটি যেটা করতে পারতো, কি করতে পারতো, সেটা হচ্ছে যে মতিয়া চৌধুরীকে সাক্ষী হিসেবে নেওয়া যেতে পারতো যে কাদের মোল্লা সাহেব মানে ছাত্রীন করতেন কিনা। তাতে জাতি জানতে পারতো যে কাদের মোল্লা সাহেব সত্য না মানে মতিয়া চৌধুরী কি বলছেন। অথবা মুক্তিযুদ্ধে তিনি ট্রেনিং নিয়েছেন, কোন কমান্ডারের অধীনে ট্রেনিং নিয়েছেন, সেটা সেই তাকে ডাকা যেতে পারে, তিনিও বেঁচে আছেন, মানে রনি সাহেব বলেছেন। তো এই জিনিসগুলো যদি প্রকৃতপক্ষে আইসিটি যদি কন্ডাক্ট করতো, এগুলো যদি আমলে নিত, তাদেরকে যদি ক্রস এক্সামিন করতো, আমি জানি না করেছে কিনা, বাট আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি এই প্রশ্নগুলো তুলেছেন। তো প্রশ্নগুলো তোলার কারণে আমরা যেটা মনে করি, এই প্রশ্নগুলো যদি নিষ্পত্তি হতো, তাহলে মানে এই জাতীয়, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি, তাহলে আপনার এই আইসিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকতো না। এখন একজন একদিন আগে রাইফেল হাতে দেখার জন্য, অথবা শ্বশুরের কাছ থেকে কেউ শোনা, এটা ইত্তেফাকের আপনার মানে আইন বিষয়ক রিপোর্টার সালিউদ্দিন সাহেব একটা টক শোতে বলেছেন, ঠিক এক্স্যাক্টলি হি ওয়াজ সাইটিং ইন দিস ওয়ে। তো এইভাবে তো আপনার মানে মৃত্যুদণ্ড কাউকে দেওয়া যায় না। আর আপনার মানে মাঠে ময়দানে আপনার মানে দাবি করে মানে আপনার তো মানে আইনকে তো সেভাবে পরিচালনা করা যায় না। আপনার এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগ একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মোহাম্মদ নাসিম, ওনাকে একবার দেখলাম যে উনি হাইকোর্ট প্রাঙ্গণে লাঠি ঠাঠি নিয়ে ওখানে মানে মানে লাঠি মিছিল করেছিলেন। এখন লাঠি মিছিল করে অথবা আপনার আন্দোলনের হুঙ্কার দিয়ে সমাবেশ করে যদি আইন বদলে দেওয়া যায়, তাহলে তো এটা নিয়ে অনেকে প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে আপনার আপনার জাতিসংঘ হিউম্যান রাইটস, তারা বলেছেন, হিউম্যান রাইটস ওয়াচ বলেছেন, এই বিষয়গুলো সরকারে যারা থাকেন তাদের এই জিনিসগুলো জবাব দিতে হয়। উই অ্যাজ এন অপোজিশন, আমরা যারা বিরোধী দলে আছি, আমাদেরকে তো কথাগুলো জবাব দিতে হয় না, জবাব দিতে হবে সরকারকে। তা আমি মনে করব যে সরকার যে কাজটি করতে চাচ্ছেন, সরকারের প্রসিকিউশন, আদালত, বিচারের ইচ্ছা কোনোটার ব্যাপারে কোনো মহলের বিরোধিতা ছিল না, কিন্তু এটা ন্যায়ানুগভাবে, স্বচ্ছভাবে, এটা জবাবদিহিমূলক হবে এবং আন্তর্জাতিক মানদণ্ডের মধ্যে হোক, এটাই তো মানুষ চেয়েছিল। এটাকে নিয়ে জাতিকে বিভক্ত করার কোনো কারণ ছিল না। পরবর্তীতে যদি এই মামলাটির আপিল হয়, আপিলের শুনানিতে এই বিষয়গুলোর জন্য একটা সুরাহা হয় বা এই বিষয়গুলো যেন আসে, এমনটি কি আপনি মিন করছেন? আমি মনে করব, যেহেতু সরকার আপিল করতে যাচ্ছেন, সরকার তো আপিল করতে যাচ্ছেন, আপিলের অর্থটা তো এইটাই তারা, উনি এই রায় এগ্রিভ, উনি এর চেয়ে অন্য কোনো মানে সাজা বা অন্য কোনো রায় চান। তো আমরা আশা করব যদি কোনো ত্রুটি থেকে থাকে, এটাকে আমি মনে করব যে এই আইসিটির অ্যাকসেপ্টেবিলিটি, কারণ স্কাইপির ঘটনার পরে, স্কাইপ গেট কেলেঙ্কারির পরে, এটা যে ইতিমধ্যে যে বিতর্কিত হয়েছে ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনালি, এরপরে আবার এটাকে মানে আমাদের 14 তরুণ ইনফ্যাক্ট মানছে না, যেটা আমাদের মহাসচিব বলেছেন, এই যে সরকার যেটা বিচারের রায় দিয়েছে সেটাকেও কেউ মানছে না। তো এই জন্য আমাদের দলের তরফ থেকে সরকারের পদত্যাগও চাওয়া হয়েছে। তো আমরা মনে করি যে সময় একদম কম। আমি আরেকটি প্রসঙ্গে খুব সংক্ষেপে আপনার মতামত জানতে চাই। একটি পত্রিকার অন্যতম শিরোনাম, এখানে সংখ্যা প্রকাশ করা হয়েছে যে গত কয়েক বছর ধরে, বিশেষ করে এই গত 4 বছরে বর্তমান সরকারের সময় বিরোধী দলের উপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় সংখ্যা প্রকাশ করা হয়েছে। 4 বছরে 30 জন নিহত, এটা বলা হয়েছে রিপোর্টে। তো পুলিশের সাম্প্রতিক সময়ে গুলিবর্ষণের ঘটনা নিয়ে যে পত্রিকার সংখ্যা প্রকাশ করা হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কমানোর নামে, তাদেরকে নির্যাতনের নামে মানে পুলিশকে দলীয়ভাবে ব্যবহার করা বা প্রশাসনকে দলীয়ভাবে ব্যবহার করার যে পন্থাটি সরকার মানে গত 4 বছর ধরে অনুসরণ করে চলছে, এগুলো থেকে বিরত রাখতে না পারলে একটা জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে